পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ঘটনা নতুন করে তদন্ত না করার সিদ্ধান্ত সরকারের। বিটিআর হত্যার বিচার না হলে চরম ব্যর্থ হবে বিএনপি বললেন জামাত আমির। দায়ীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস মির্জা ফখরুলের। অবশেষে কাল শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার বলছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং ঈদ ঘিরে রাজধানীতে জমতে শুরু করেছে কেনাকাটা। দোকানে দোকানে বাহারি পণ্যের সমারোহ, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না। যথাযথ বিচার প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়ার প্রত্যাশা জানান রাজনৈতিক দল আর পরিবারের সদস্যরা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট দেন। এরপর মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের সময় সঠিক বিচার পাওয়ার প্রত্যাশা জানান শহীদ পরিবারের সদস্যরা। ২০১৮ সালে বিএনপি তাদের ইশতেহারে লিখেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড বিচারটা ওনারা করবেন। আমরা আশা করি দ্রুত সময়ে এই সরকার তাদেরকে বিচারের আওতায় এনে বিচারিক কার্যটি সম্পূর্ণ করবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে আমরা একটা সুষ্ঠু বিচার চাই, কারণ ১৭ বছর তো অপেক্ষা করলাম আমরা। এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই এমন হত্যাযজ্ঞ চালিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল একটি ঘটনা, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এই দেশকে দেখতে চায়। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। পিলখানা ট্র্যাজেডি নিয়ে নতুন করে তদন্ত কমিশন করা হবে না জানিয়ে এর বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় ৭০টি মনে হলো, আমি আরও ডিটেল দেখব। সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। দীর্ঘ ১৭ বছর পর দেশের মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই প্রথম পিলখানা ট্র্যাজেডির শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এতে করে সঠিক বিচারের প্রত্যাশা করছেন শহীদ পরিবারের সদস্যরা। আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই শহীদ বীর সেনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও প্রত্যাশা তাদের। বনানী সামরিক কবরস্থান থেকে তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে চরম ব্যর্থতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে পিলখানা হত্যাকাণ্ডকে ইতিহাসের কালো অধ্যায় উল্লেখ করে এর নিরপেক্ষ তদন্ত শেষে শাস্তি নিশ্চিত করতে চান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। বনানী কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসির আলী। পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বনানী কবরস্থানে জিয়ারত করতে যান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় কবর জিয়ারতের পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামায়াতের আমির জানান ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যা ঘটেছিল তা ছিল মূলত দেশপ্রেমিক সেনাবাহিনীকে সামরিকভাবে দুর্বল করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। দিনটি ছিল জাতির বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের দিন এবং যাদেরকে এখানে হত্যা করা হয়েছে আগে থেকে পরিকল্পিতভাবেই তাদেরকে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি এও বলেন, যদি এবারের সরকার এই হত্যার বিচার করতে না পারে তাহলে এটি হবে তাদের চরম ব্যর্থতার পরিচয়। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। আমরা আশা করি সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন। এদিকে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায় বলে আখ্যায়িত করেন। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চান বিএনপি মহাসচিব। আমাদের সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং এই জঘন্য হত্যাকাণ্ডের আমরা তদন্ত দাবি করছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দলের ২৮ ফেব্রুয়ারির ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছে জামায়াত ইসলামী। আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রী তা গ্রহণও করেছেন বলে জানালেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করে জামাতের প্রতিনিধি দল। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামাত নেতাদের আনুষ্ঠানিক সৌজন্য এই সাক্ষাতে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন তারা। মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠান আগামী ২৮ তারিখে, সেটার আনুষ্ঠানিক দাওয়াতপত্রই দিতে এসেছিলাম, এটাই মূল বিষয় ছিল। তো আমরা কুশল বিনিময় করলাম, যথেষ্ট সময় নিয়ে পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। আদালতে মামলা থাকায় গেল বছরে বন্ধ থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, শীঘ্রই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। সরকারিভাবে ৮০% এবং বেসরকারি ২০% শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে বলেও জানান তিনি। একই দেশে একই শিক্ষা ব্যবস্থা, সেই কারণে আমরা একই প্রশ্নে আমরা এই বৃত্তি পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দিব সরকারি ছাত্রছাত্রীদের, আর 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের। রমজান ঘিরে প্রতিদিনই চলছে টিসিবির পণ্য বিক্রি। ৩৫০ টাকার সাশ্রয়ের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন ভোক্তারা। রাজধানীর ৫০টি স্থানে টিসিবির পণ্য দেয়া হলেও তাদের দাবি এই সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফলে মূল্যস্ফীতির লাগাম টানতে নতুন সরকারের কাছে দাবি জানান নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এদিকে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মোহাম্মদপুরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। টিসিবি ট্রাক সেল দেশ জুড়ে 450 ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়া হয়। এখান থেকে তেল, ডাল সহ 5 ধরনের পণ্য কিনতে ভোক্তাকে গুনতে হয় 590 টাকা। বাজারে এই সমপরিমাণ পণ্যের দাম 1000 টাকা, অর্থাৎ টিসিবি থেকে কিনলে বেশ বড় আকারে সাশ্রয়ের সুযোগ মিলছে। খেজুর 5টা জিনিস পাইছি, 5টা জিনিস পাইছি। 1 কেজি আধা কেজি করে খেজুর এর দিলে 11:30 থেকে কয়টা বাজে আমাকে জান শেষ রোজা থেকে। কোন কইতা চাই যার নম্বর আছে দিব
আর যার নাম্বার নাই তারে দিব না। কিন্তু এই টাকা বাঁচাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ভোক্তাকে। মোহাম্মদপুর টিসিবি পণ্যের জন্য এই লাইনই বলে দিচ্ছে দেশের মূল্যস্ফীতি কতটা চড়া। বিশ্ব ব্যাংকের হিসাবে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 3,60,00,000। সিরিয়ালে কাট একটা লইয়া খাড়ে রয়েছে আর একজন আউট হইয়া 5টা কাট ধরে লাগে লইয়া যায়। কষ্ট তো ধর না, আগে যদি না আসি সিরিয়াল পাই না, আরো মারামারি পারাপারি। এত সিরিয়ালে তো নিতে পারি না, পরের দিন দিলে ওদিন নেই। সাধারণ মানুষের প্রত্যাশা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে নতুন সরকার, যাতে টিসিবির লাইন ধীরে ধীরে ছোট হয়ে আসে। বাজারে দ্রব্যমূল্যের দাম দেখে এখানে লাইনে দাঁড়ায় নিচ্ছি। বাজারে যদি দামটা একটুখানি কমতো তাহলে কথা ছিল, কিন্তু আমাদের হয় কি রমজান মাসে দাম আরো বাড়ায় দেয়। এদিকে বাজার স্থিতিশীল রাখতে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালায় র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে 14টি দোকানে প্রায় 51,000 টাকা জরিমানা করা হয়। আমরা কোনো সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দিব না। বাজারে পণ্য মজুত করে পণ্যের দাম অধিক বৃদ্ধি করে অবৈধ মুনাফা করবে, আমরা এটা করতে দিব না। খুচরা দোকান, পাইকারি দোকান, মুদি দোকান এবং ফলের দোকান সহ মাছ মাংসের দোকান আমরা তদারকি করেছি। তদারকি করে যে অনিয়মগুলো পাওয়া গিয়েছে তার প্রেক্ষিতে মোট 14টি প্রতিষ্ঠানকে 51,000 টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দেশ জুড়েই বাজার মনিটরিং এ কাজ চলছে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে মোশতাকুর রহমানকে। মোশতাকুর রহমান বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন। মোশতাকুর রহমান 2024 সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক ছিলেন তিনি। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে অমর 21শে বইমেলা 2026। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বইমেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যে কাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা 2026। 18 দিনের মেলা কাল থেকে শুরু হয়ে চলবে 15ই মার্চ পর্যন্ত। গেলবারের তুলনায় বেড়েছে প্রকাশকদের অংশগ্রহণ। 15ই ফেব্রুয়ারির পর কিছু প্রকাশক স্টল নির্মাণ শুরু করেন। এখন মেলা প্রাঙ্গণে তাই চলছে শেষ সময়ে স্টল নির্মাণের ব্যস্ততা। এবার অমর 21শে বইমেলা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি কোনো ধরনের মব পরিস্থিতি সৃষ্টি হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। প্রায় 300 ক্যামেরার মাধ্যমে মেলার ভিতরে এবং চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কাল বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26 ফেব্রুয়ারি থেকে আগামী 15ই মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানীতে জমতে শুরু করেছে কেনাকাটা। দোকানে দোকানে বাহারি পণ্যের সমারোহ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শেষ মুহূর্তের ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই ঈদের কেনাকাটা সেরে ফেলতে চাইছেন। এবার গরমে আরামদায়ক পোশাকের চাহিদা বাড়লেও উচ্চ মূল্য নিয়ে হতাশ ক্রেতারা। ঈদের আনন্দ ঘিরে কেনাকাটার আগ্রহ থাকলেও দামের চাপে এখন বড় বাস্তবতা। এ বিষয়ে আরও জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিক, ঈদের কেনাকাটার আজকের কি চিত্র আমাদেরকে জানাবেন?
আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানমন্ডির রাইফেলস স্কয়ার মার্কেটে। আপনি জানেন যে এখন 7 রমজান, অর্থাৎ এই রমজানের শুরুর দিকে কেনাকাটা ব্যস্ততা কম থাকে। তারপরেও এই মার্কেট জুড়ে আমরা বিকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে মানুষজন, যারা সচেতন মানুষ রয়েছেন, এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন, তারা এই মার্কেটে আসছেন এবং তাদের পছন্দ অনুযায়ী তাদের বাচ্চাদের জন্য, পরিবারের অন্যান্য মানুষের জন্য কেনাকাটা করছেন। সবচাইতে বেশি যেটি বিক্রি হতে দেখেছি এখানে মেয়েদের জন্য শাড়ি, 3 পিস এবং কেউ তার পছন্দের মানুষের জন্য পাঞ্জাবি কিনছেন। আমরা যেটা লক্ষ্য করেছি দুপুর থেকে এই রাজধানীর রাইফেলস স্কয়ার মার্কেটে, যে এখানে ক্রেতাদের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মহিলারাই আসছেন এবং তারা তাদের পছন্দ অনুযায়ী কিনছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে দামের পার্থক্যটা তারা কেমন দেখছেন, ঈদ উপলক্ষে কোনো দাম বৃদ্ধি পেয়েছে কিনা এই মার্কেটগুলোতে। তারা বলছেন যে না, কিছুটা পরিমাণের দাম বৃদ্ধি পেলেও তাদের সাধ্যের মধ্যে রয়েছেন। এই রাজধানীর বাজারগুলোতে তাদের ঈদের যে কেনাকাটা বিষয়, তারা খুব স্বাচ্ছন্দ্যে কিনতে পারছেন। আমরা ক্রেতাদের সাথেও কথা বলার পাশাপাশি আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি এবং আমরা চেষ্টা করেছিলাম তাদের কাছেও জানতে যে কেমন এই ঈদের রমজানের শুরুর দিকে তারা কেমন ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করছেন। তারা বলছেন যে যেহেতু রমজান শুরু, তো ক্রেতা সংখ্যা এমনিতেই একটু কম হওয়ার স্বাভাবিক তারা বলছেন। তবে তারা আশাবাদী যে পুরো আস্তে আস্তে রমজান মাঝামাঝি অথবা রমজানের শেষ দিকে তারা ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখতে পাবেন এবং তারা বলছেন যে তারা খুব সীমিত লাভে ক্রেতারা যাতে তাদের স্বাচ্ছন্দ্য মতো কেনাকাটা করতে পারেন, তার পরিবেশ তারা সৃষ্টি করে রেখেছে। আমি দর্শক জানাতে চাই যে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পাকিস্তান। এর আগে সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় হয়তো আক্ষেপে পড়ছেন শহীদ আফ্রিদি। তবে সেখান থেকে পাওয়া 1 পয়েন্টেই কাগজে কলমে এখনও তাদের টিকিয়ে রাখছেন। তবে গতকাল ইংল্যান্ডের কাছে হেরে বিদায় সংখ্যা আরও বাড়িয়ে দেন সালমান আলীর আগার দলকে। তবে ভাগ্য নিজেদের হাতে নেই বলে বাস্তবতা মেনে নিচ্ছেন শাহিন সালমানরা। বাকি আছে কেবল শ্রীলঙ্কার ম্যাচ, সেটি জিতলেও বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। সব মিলে সেমিতে যাওয়ার আশাটা তাদের সংকীর্ণ হয়ে আসছে বলে মন্তব্য করেন শহীদ আফ্রিদি। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ঘটনা নতুন করে তদন্ত না করার সিদ্ধান্ত সরকারের। বিডিআর হত্যার বিচার না হলে চরম ব্যর্থ হবে বিএনপি, বললেন জামাত আমির। দায়ীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস মির্জা ফখরুলের। অবশেষে কাল শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং ঈদ ঘিরে রাজধানীতে জমতে শুরু করেছে কেনাকাটা। দোকানে দোকানে বাহারি পণ্যের সমাহার, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক বছরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।